তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে করা ৩টি আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি জোবার রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটে ফিরতে আর কোনো আইনি বাধা থাকল না। হাইকোর্টের বাতিল করা ৪টি বিষয় ছাড়া জাতির জনক, নারীদের সংরক্ষিত আসন, রাষ্ট্রের মূলনীতি সহ বাকি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জাতীয় সংসদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। হ্যাঁ পক্ষে ভোট পড়েছে 291টি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার। ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। ২৪-এর গণ আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর আলাদা দুটি রিটের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ডিসেম্বরে পঞ্চদশ সংশোধনীর আংশিক অংশ বাতিল করে হাইকোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট সহ পঞ্চদশ সংশোধনীর ৫টি অনুচ্ছেদ বাতিল করে বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া হয় পরবর্তী জাতীয় সংসদের উপর। পরে রায়ের বিরুদ্ধে ৩টি আপিল হয়। আজকে রায়ের মর্মকথা হলো ৪টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করা হলো। এছাড়া বাকি যে বিষয়গুলো ছিল এগুলো মহান জাতীয় সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। সংসদ সকলের সম্মিলিত প্রচেষ্টায় 2/3 মেজরিটিতে বাকিগুলোকে পাশ করবেন, কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না। পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল না হওয়ায় সংবিধানে সংকট রয়ে গেল বলে মন্তব্য করেন রিট আবেদনকারী বিশিষ্ট ৪ নাগরিকের পক্ষের আইনজীবী। প্রধান উপদেষ্টার শপথ নেওয়া সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসেনি। বিচারপতিরা যে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারবেন সেই বিষয়ে একটা বিধান ছিল, সেটা ফিরে আসেনি। এবং আরও কিছু টেকনিক্যাল বিষয় ছিল। পঞ্চদশ সংশোধনী দিয়ে বিধান করা হয় যে সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিন আগেই নির্বাচন করতে হবে। তো সেই বিধান যদি বহাল থাকে তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব হয় না। আশা করি সংসদ জনস্বার্থে আমাদের নির্বাচনী ব্যবস্থা যেন আবারও সংকটে না পড়ে, যাতে আমাদের ভোটাধিকার নিশ্চিত থাকে, সে ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলেন, আপিলগুলো খারিজ করায় ফিরে এলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আদালতের রায় তো চূড়ান্ত। আদালতের রায়ে কিন্তু শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংশোধনী, সেটা বাতিলই করে নাই, হাইকোর্টের রায়ের মধ্যে সেটা কিন্তু রেস্টোরও করা আছে। এছাড়া ভিন্ন একটা মামলায় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ওই পার্টটুকু কিন্তু আপিল বিভাগে সেটেল হয়ে গেছে। তাহলে তো আসলে ওনাদের বক্তব্য স্বয়ংক্রিয়ভাবে এটা পার্লামেন্টে আসার কথা। তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। এই রায়ের মাধ্যমে অবসান ঘটল সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আইনি জটিলতা। তবে রায়ের পর্যবেক্ষণে কি আছে তা জানতে সব পক্ষকে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়া পর্যন্ত। নির্দলীয় সরকারের অধীনেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ধারা বাতিলে হাইকোর্টের রায় বহাল থাকায় এমন সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানালেন আইনমন্ত্রী। নির্দলীয় সরকারের কাঠামো কেমন হবে আলোচনার মাধ্যমে তা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আরও জানান, সংবিধান পরিমার্জনে বিশেষ কমিটি গঠন করা হবে, পরে সেটি বিল আকারে উত্থাপন করা হবে সংসদে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৯ সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। ২ বছর পর সেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সংবিধান সংশোধন করে। বরাবরই সংবিধান সংশোধন বিল রাত্রিবেলায় পাশ হয়েছে, এবার আমরা দিনের বেলায় প্রকাশ্যে দিনের বেলায় পাশ করেছি। এরপর দলীয় সরকারের অধীনে 3টি নির্বাচন ব্যাপক বিতর্কিত হয়। আওয়ামী লীগের পতনের পর সংবিধানে তাদের করা ৫৪টি পরিবর্তনকে অবৈধ বলে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। এর ফলে আগামী সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করা যাবে বলে জানান আইনমন্ত্রী। ইনশাআল্লাহ এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। রায়ের আলোকে রায়ের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেইটা বিবেচনা করে যে পাবলিক কনসালটেশনে দেব, সব শ্রেণীর মানুষের, সব মতের মানুষের, সব পথের মানুষের সাজেশন নেব।
আইনমন্ত্রী জানান, আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে জুলাই সনদকে গুরুত্ব দিয়ে সংবিধান পরিমার্জন করা হবে। এরপর সেটি বিল আকারে উত্থাপন করা হবে সংসদে। রায় পাওয়ার পরে আমাদের সংবিধান সংশোধন একটা কমিটি হবে, সেই কমিটির প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়া যেভাবে আসে সেভাবে আসবে। আমরা 54টা বিষয়কেই অ্যাড্রেস করব সংবিধান সংশোধনের মাধ্যমে। যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব। রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে। এসব পরিবর্তনের ফলে আর কেউ ফ্যাসিজম কায়েম করতে পারবে না বলে আশা করেন আইনমন্ত্রী। ফ্যাসিজমকে চিরস্থায়ী। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে সরকারকে রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। অন্যদিকে সরকার জুলাই অভ্যুত্থানের চেতনার ধারে কাছেও নেই মন্তব্য করে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীতে এবি পার্টির আলোচনার সভায় এসব কথা বলেন তারা। জামায়াতের বক্তব্য আওয়ামী লীগকে উস্কে দিচ্ছে বলে সময় অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি নিয়ে এবি পার্টির আলোচনা সভা। শেখ হাসিনা ফাঁসবে, বাংলাদেশ বাঁচবে। আলোচনায় অংশ নেন সংসদ সদস্য, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় তারা বলেন, সংবিধান সংস্কার না করে সংশোধন করলে তা টেকসই নাও হতে পারে। উদাহরণ হিসাবে অতীতে সুপ্রিম কোর্টের রায়ে কোনো সংশোধনী বাতিল হয়ে যাওয়ার নজির তুলে ধরেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল। সংবিধান সংশোধনের জন্য সরকার কমিটি গঠন করেছে, আমরা বিরোধী দল সেখানে যাইনি। তাহলে আপনারা যে পথে হাঁটছেন এটা জন আকাঙ্ক্ষার পথ নয়, এটা জন আকাঙ্ক্ষার বিপরীত পথ। জুলাইয়ের রক্তের সাথে এটা বিশ্বাসঘাতকতার পথ। যদি জনগণের রায়কে কোর্টের মুখাপেক্ষী করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে দিয়ে আসবে না। বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করবে না। 12ই ফেব্রুয়ারির আগেই জামাত আমিরের এই উপলব্ধি হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিরোধী দলীয় নেতার বক্তব্য ফেসিবাদের পক্ষে যায় এমনটি উল্লেখ করে ঐক্যের বিকল্প নেই বলে জানান বিএনপি নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন। উনি বললেন যে তারা জিততেন, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই কথা তো শেখ হাসিনা বলতো। নির্বাচনের 4 মাস পরে জামাতের নেতা যদি এই কথা বলেন বা সংসদের বিরোধী দলের নেতা যদি এই কথা বলেন, তাহলে তো নির্বাচনের ফলাফল নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়। শেখ হাসিনা সবচেয়ে বেশি খুশি হবে যে আমি নাই, স্বৈরাচার নাই, দেখো এখনো নির্বাচন ব্যবস্থা কিভাবে এখনো শ্যাটার্ড হয়, কিভাবে এটা এখন পর্যন্ত কার্যকর, এখানে এখনো ম্যানিপুলেশন হয়। সেটা সংস্কার যা আমার জীবন বদলে দেয়, যা আমাকে মানুষের মতো ভাবতে শেখায়, যা আমাকে মানুষের মতো বাঁচবার একটা সুযোগ করে দেয়। সেই রকম যতগুলো সংস্কার ছিল তার একটা সংস্কার এই পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা উড়ানোর পেছনে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। সাদা কাপড়ে কলেমা খচিত পতাকা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এটা একটা কনস্পিরেসি। এটা হচ্ছে শেখ হাসিনা আমলে জঙ্গি নাটক হতো, তারা এগুলো ক্রিয়েট করত, তাদের অপশাসনকে পাকাপোক্ত করার জন্য সারা পৃথিবীকে দেখাতে চাইতো বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে। সুতরাং এই জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য আমি যে ক্রস ফায়ার দিয়ে মাঝে মধ্যে যা করি, আমার সরকার লাগবে, আমাকেই তোমরা রাখো। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের নিরাশ না হয়ে নতুন করে চিন্তা করার আহ্বান জানান বক্তারা। সবুজ, জলবায়ু সহনশীল, পরিবেশ বান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশকে জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করছে সরকার। গুরুত্ব দেওয়া হচ্ছে প্রকৃতির সাথে সম্প্রীতি রেখেই উন্নয়নে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত পরিবেশ মেলা, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। বন ও পরিবেশ মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশ বান্ধব অর্থনীতি গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। 5 বছরে সারা দেশে
25 কোটি বৃক্ষরোপণের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের টিকে থাকার হাতিয়ার। অনুষ্ঠানে 6টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় পরিবেশ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ অবস্থার জন্য যেমন মানুষের অসচেতনতা দায়ী, তেমনি সবাই মিলে এ অবস্থার পরিবর্তনও সম্ভব। পরিবেশ সংরক্ষণে সরকারের নানামুখী উদ্যোগ আর পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেবে সরকার। পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান সরকার সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনর্খননের যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। তবে পরিবেশের উন্নয়ন শুধুমাত্র বৃক্ষরোপণ কিংবা খাল খননের উপরেই নির্ভর করে না, বর্জ্য ব্যবস্থাপনাতেই কিন্তু আমূল পরিবর্তন আনার কোনোই বিকল্প নেই। সরকার প্রধান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তুলতে ইকোসিস্টেম রক্ষা করেই সমৃদ্ধি নিশ্চিত করতে চায় সরকার। উন্নয়ন ও পরিবেশে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসাবে বিবেচনা করছি আমরা। পরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের আঙিনায় 2টি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর পুরাতন বাণিজ্য মেলার মাঠে বৃক্ষ মেলার উদ্বোধন করে মেলার স্টল পরিদর্শন করেন তারেক রহমান।